সার্বভৌমত্ব নিয়ে সবচেয়ে বেশি যে হুমকি আসতেছে ভারত থেকে, তারা কথায় কথায় বলছে তারা আমাদেরকে পারমাণবিক বোমা মেরে উড়িয়ে দিবে। কিন্তু তারা জানে না বাংলাদেশের কুলাউড়া পাহাড়ে যে পরিমাণ ইউরেনিয়াম আছে, সেটা যদি আমরা উত্তোলন করতে পারি, ভারতকে অসংখ্যবার ধ্বংস বিচ্ছিন্ন করে দেওয়া যাবে। কিন্তু আমরা কোনো ধ্বংস চাই না। আমরা চাই আমাদের এমন একটা গার্ডসওয়ালা সরকার লাগবে যারা এই মৌলভীবাজারের কুলাউড়া পাহাড় থেকে ইউরেনিয়াম তুলতে সক্ষম হবে। প্রায় 45 থেকে 50 বছর হয়ে গিয়েছে এই ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সরকার সেই ইউরেনিয়াম তোলার ব্যাপারে সাহস করতে পারেনি। আমরা আশা রাখবো যে সামনে যে বাংলাদেশে যে সরকার গঠন করবে তারা মেরুদণ্ডওয়ালা সরকার হবে এবং সেই ইউরেনিয়াম তারা তুলতে সক্ষম হবে। ভারত বরাবরই একটা কথা আছে যে প্রতিবেশী কখনো বন্ধু হয় না। কারণ প্রতিবেশী যদি বন্ধু হইতো তাইলে এত প্রতিবেশী থাকতো না, তাহলে এক পরিবার হয়ে যেত, সীমানা থাকতো না, আপনার কাঁটাতারে বেড়া থাকতো না, সীমানা দিয়ে আলাদা করে মানচিত্র চিহ্নিত করা লাগতো না। বন্ধু হলে তো সব মানচিত্র এক হয়ে যেত। প্রতিবেশী কখনো বন্ধু হইতে পারে না, তার সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে ন্যায্যতার ভিত্তিতে। এবং তারা যখন আমাদের ব্যাপারে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, চক্রান্তের জবাব চক্রান্ত দিয়ে দিতে হবে, ষড়যন্ত্রের জবাব ষড়যন্ত্র দিয়ে দিতে হবে। ভারত বরাবরই চেষ্টা করছে। আপনারা দেখেন, কুকি চীনের হাতে অস্ত্র আসে, ইউপিডিএফ এর হাতে অস্ত্র আছে, পাহাড়ের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর হাতে অস্ত্র আসে। এই অস্ত্র কারা দেয়? এই অস্ত্র ভারত থেকে বাংলাদেশে ঢুকে আমাদের পাহাড়কে বিচ্ছিন্ন করার জন্য। যারা আমাদের পাহাড়ের দিকে কালো চোখ দিবে, সেই চোখ উপড়ে ফেলার জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বাংলাদেশের সব থেকে অবহেলিত জনপদ হচ্ছে উত্তরবঙ্গের রংপুরের জনপদ। এর কারণটা হচ্ছে উত্তরবঙ্গ যে উন্নয়ন, সেই উন্নয়ন হলে ভারতের তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে, চিকেন নেকের নিরাপত্তার সাথে হুমকি তৈরি হয়। সে কারণে তারা গত 15-16 বছর আমাদের উত্তরবঙ্গে কোনো উন্নয়ন হতে দেয় নাই। শুধুমাত্র আপনারা দেখেছেন যে চীন আমাদের তিস্তা বহুমুখী প্রকল্পটা বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু ভারত এখানে ভেটো দেওয়ার কারণে আমাদের এই তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম এখনো শুরু হয়নি। তো উত্তরবঙ্গে যে এখনো অনুন্নত, এর দায়ভার সম্পূর্ণ ভারতের। কারণ ভারতের সেবাদাস হাসিনা তার মাধ্যমে এই উত্তরবঙ্গকে অনুন্নত করে রেখেছিল দীর্ঘদিন যাবৎ। ভারত আমাদের দক্ষিণ তালপট্টি দ্বীপ ছিনিয়ে নিয়েছে। খুনি হাসিনা হাসতে হাসতে সেই দক্ষিণ তালপট্টি দ্বীপকে ভারতের হাতে তুলে দিয়েছে এবং সমুদ্র মহাবিজয়ের নামে মহাপরাজয়কে নিয়ে আনন্দ উল্লাস করেছে। আমাদেরকে আবারও আন্তর্জাতিক আদালতে যেতে হবে এবং আমাদের যে সমুদ্রের ন্যায্য হিস্সা, সেই ন্যায্য হিস্সা আমাদের ফিরিয়ে আনতে হবে। দক্ষিণ তালপট্টি আমাদের, এটি অন্য কারো হাতে দেওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি আমরা বলতে চাই যে আমাদের যে সীমানা নির্ধারণ হয়েছে 47-এর মাধ্যমে, সেই সীমানা প্রমাণ করে জিন্নাহ সাহেব হয়তো রাজনৈতিকভাবে অনেক দূরদর্শী ছিলেন, কিন্তু ভূগোলে তিনি অনেকটাই নিরক্ষর ছিলেন। তার এই নিরক্ষরতার কারণে আজকে যদি আপনি দেখেন, আপনি যদি নেত্রকোনা থেকে সিলেট পর্যন্ত, সিলেট থেকে টেকনাফ পর্যন্ত যদি দেখেন, বাংলাদেশের অধিকাংশ পাহাড়ি অঞ্চলগুলো ভারতের হাতে চলে গিয়েছে। এটি ভৌগোলিক পারদর্শিতার ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। জিন্নাহ সাহেব যদি ভূগোল ন্যূনতমভাবে বুঝতেন, তাহলে এই পাহাড়গুলো বাংলাদেশের হতে পারত। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি, আমরা আসামের করিমগঞ্জ হারিয়েছি, আমরা মালদহ হারিয়েছি, মুর্শিদাবাদ হারিয়েছি, এরকম অনেক জনপদ আমাদেরকে হারাতে হয়েছে শুধুমাত্র জিন্নাহ সাহেবের ভূগোল সম্পর্কে অদূরদর্শিতা থাকার কারণে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের নতুন করে চিন্তা ভাবনা করার প্রয়োজনীয়তা আছে। ভারত কিভাবে বন্ধু হয়? যেই দেশের সাথে আমাদের মাত্র 54টা আন্তঃসীমান্ত নদী আছে, সেই 54টা নদীর মধ্যে 36টা নদীতেই ভারত বাদ দিয়েছে। আজকে আপনি উত্তরবঙ্গে যান, যে দেখবেন কোনো নদীতে পানি নাই। যেই নদীগুলো একসময় আপনার একদম যৌবনে পদার্পণ করছিল, যার যৌবন চলছিল, সেই নদীগুলো গত 50 বছর, গত 40 বছর, 30 বছর এখন খাল তো বটেই, এখন সেখানে ধুধু বালু ছাড়া আর কিছু চোখে পড়ে না। তো এই নদীগুলো পুনরুদ্ধারে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে যে আমাদের নদীতে আন্তর্জাতিক যতগুলো নদী রয়েছে, কোনো নদীতে বাঁধ দেওয়া চলবে না। যতগুলো বাঁধ রয়েছে সবগুলো বাঁধ ভেঙে দিতে হবে এবং বাঁধগুলো তুলে নিতে হবে। পাশাপাশি আপনারা জানেন যে ভারতের প্রসঙ্গ আসলেই 71-এর প্রসঙ্গ টানা হয়, যে 71-এ আমাদেরকে ভারত সহযোগিতা করেছিল। আমরা ধন্যবাদ জানাই যে ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 71 পরবর্তী সময়ে ভারত আমাদের কাছ থেকে যে পরিমাণ
সম্পদ লুটপাট করেছে। সেই সম্পদ লুটপাটের কারণেই ৭৪-এর দুর্ভিক্ষ সংঘটিত হয়েছিল। ভারত একটা বর্ণনা, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় ৭১ পরবর্তী সময় প্রায় ৩০,০০০ কোটি টাকা বা সমমূল্যের সম্পদ বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে। মেজর ডালিম বলেছেন প্রায় ১৬,০০০ কোটি টাকা। ৭২ সালে ৭২-৭৩ অর্থ বছরে বাংলাদেশের বাজেট কত ছিল? মাত্র ৭০০ কোটি টাকা। এবং ৭২ থেকে যদি আপনি ৮২ পর্যন্ত হিসাব করেন, এই যে ১০ বছরের যদি বাজেট যোগ করেন, সেই বাজেটের টোটাল সংখ্যাটা ৩০,০০০ কোটি টাকা সমপরিমাণ যায় না। তো এই আমাদের বাংলাদেশের ১০ বছরের সমপরিমাণ বাজেট ভারত ওই সময় সম্পদ লুটপাট করে নিয়ে গেছে। এই লুটপাটকৃত সম্পদের হিসাব আমাদের চাইতে হবে। সেই চাওয়ার এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে বঞ্চনার শিকার হয়েছি, সীমান্ত হত্যা, পানি এবং অন্যান্য নানা ভৌগোলিক ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে, সজাগ হতে হবে এবং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকটা ন্যায্য হিস্সা আমাদেরকে বুঝে নিতে হবে। সেই বুঝে নেওয়ার জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।